নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বড় ধরনের কাটছাট ছাড়া এই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। এবারও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং বললেন খোদ এনবিআর চেয়ারম্যান। নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা, 6 মাসে অর্থঋণের মামলা শেষ করার চিন্তা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড, আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে সজাগ সরকার। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস, জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাইব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাস হলো জাতীয় সংসদে, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও খাতের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা শেষে নির্দিষ্ট বিলের মাধ্যমে কণ্ঠভোটে বাজেট প্রস্তাব পাশ করা হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বস্তির জন্য করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুচরা ব্যবসায় নতুন করে কোনো ভ্যাট আরোপ করা হচ্ছে না। নির্দিষ্ট কিছু সেবা ও খাতে প্রণোদনা বা কর অব্যাহতি বহাল থাকছে নতুন অর্থ বছরের বাজেটে। দাবি নম্বর 34 উত্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 4। আসসালামু আলাইকুম। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেন আহসান হাবিব। বলেন, 18 কোটি মানুষের প্রত্যেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়ন সম্ভব। রাজস্ব আয়ের দায়িত্বে থাকা সংস্থা এনবিআরের চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। সব আলোচনা ছাপিয়ে সোমবার রাতে এনবিআরের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য আহসান হাবিবকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেয়া হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ পায় এনবিআর। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের দায়িত্ব গ্রহণ করেন আহসান হাবিব। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব আদায় এনবিআরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়টা সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবে। এ সময় দেশের 18 কোটি মানুষকেই সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা, আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি যোগফল এটা যদি যোগ করা হয় তার ফলাফলই হলো দেশের উন্নতি। গতকাল 29শে জুন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়। তার শেষ কর্মদিবসেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। সেখানে ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.5% ও ডিপোজিট ফ্যাসিলিটি 7.5% নির্ধারণ করা হয়েছে। বেসরকারি খাতে ধরা হয়েছে 8%। গভর্নর জানান, ইতিমধ্যে ইসলামী ব্যাংকে 13,000 কোটি টাকার বেশি সহযোগিতা দেওয়া হয়েছে। অর্থঋণ সংক্রান্ত মামলা 6 মাসে সমাধানের চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিট্যান্সে 20% প্রবৃদ্ধির কারণে আমদানি বাড়লেও স্বস্তিতে ছিল অর্থনীতি। ডিমান্ড সাইড খেয়াল করার চেষ্টা করবো, যাতে অ্যাকোমোডেশনটা
সেক্টরে থাকে, প্রোডাক্টিভ সেক্টরে প্রোডাক্টিভলি ইউজ হয়, ইফিশিয়েন্টলি ইউজ হয়, সেই একটা চ্যালেঞ্জ। মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এই কেসগুলো অনেক লম্বা সময় ধরে চলে, সেই সুযোগটা আমরা কমানোর জন্য সুপারিশ করেছি। এই আইনটা যদি পাশ হয় আমি মনে করি 2027-এ এটা একটা ভিন্ন মাত্রা পাবে। নেক্সট ইয়ারে আমরা যেটা চেষ্টা করব ব্যাংকগুলোকে বাধ্য করতে যে এই যে টক্সিক অ্যাসেট যা আছে এগুলো যাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয় একটা সার্টেন পোর্শন, অর্থাৎ একটা সার্টেন পোর্শনের বেশি আমরা তার ব্যালেন্স শিটে রাখার ব্যাপারে অ্যালাউ করব না। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সফল হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কানেক্টিভিটি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতিও তদন্ত করতে পারে দুদক। আরবি হরফ সাদা সম্বলিত সাদা পতাকা ওড়ানোর বিষয়ে যেন ভুল বার্তা তৈরি না হয়, সরকার সে বিষয়ে সজাগ বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফলতা হিসেবে দেখছে সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে খুঁটিনাটি বিভিন্ন বিষয়। সম্প্রতি চীন সফরে দেশটির তরফে কানেক্টিভিটির যে প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি দুদক, আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের অনিয়মও তদন্ত করতে পারে। কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল, এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। ব্রিফিংয়ে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে কালেমা লেখা পতাকা উড়ানোর বিষয়। উপদেষ্টার জবাব, এ বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সেজন্য সতর্ক সরকার। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আদালত কর্তৃক নিষেধাজ্ঞার ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো নামেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে জানান ডাক্তার জাহেদ। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমগুলোকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য উপদেষ্টার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ, আপিলের ঘোষণা তাদের। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে গুলির নির্দেশ সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাকে 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেন বিশেষ আদালত। বাকি 5 অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন, আপিলের কথা জানায়। আমাদের প্রত্যেকটা চার্জ এর সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছে। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব?
এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আপিলের ঘোষণা দেন তারাও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। এর আগে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই আসনটিতে, এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে 15 জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম 4 আসনে 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণভোটের মাধ্যমে জনগণ বিএনপির নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামায়াত নেতা বলেন, যৌক্তিক কিছু না পেয়ে মুক্তিযুদ্ধ ইস্যুতে কাসুন্দি খাটে বিএনপি। জাতিকে বিভক্ত করে আবার ফ্যাসিবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক, যৌক্তিক, নৈতিক কোনো যুক্তিকতার হাতিয়ার নেই বলে আপনি একটা পুরানো মীমাংসিত ইস্যুকে আপনি বারবার জাতির সামনে এনে যে আশা এটা করেন, এই আশা আপনাদের পূরণ হবে না। ঐক্যমত্য কমিশনের সব কয়টা প্রস্তাবে কোন নোট অফ ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা 70% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। সময় সংবাদে আরো থাকছে। বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবেগঘন পরিবেশ। 3 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। ব্যাটারি চালিত রিকশা তুলে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয়। নিয়মিত অভিযান চলছে, সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাজধানীর 19টি পয়েন্টে এআই ক্যামেরার সক্রিয় আছে জানিয়ে তিনি বলেন, চালুর পর থেকে এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500। ঢাকার রাস্তায় বিশৃঙ্খলা বাড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এই বাহনগুলো চলাচলের কোনো নিবন্ধন ও বৈধতা নেই। রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলছে তার সঠিক পরিসংখ্যানও নেই কোথাও। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হওয়ায় ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা। তবে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের চালকের নেই সেই বাধ্যবাধকতা।
রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা পুলিশের একার পক্ষে উঠিয়ে দেয়া সম্ভব নয়। এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। আগে যেখানে ট্রাফিক সিগন্যালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটে যেত পুলিশ সদস্যদের, এখন এআই ক্যামেরা বসানো পয়েন্টগুলোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ট্রাফিক ব্যবস্থা রাজধানীর 19টি মোড় বা ক্রসিংয়ে এআই ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500, সমন জারি করা হয়েছে 38,000। এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি। 38,000 সমন আমাদের কাছে পেন্ডিং আছে। 1,500-এর মতো মামলা আমরা করেছি। ঢাকার বিভিন্ন মোড়ে 7 মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের রক্তিম সূর্যের অন্যতম স্থপতি বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মৃতির মিনারেই গার্ড অব অনার দিয়েছে রাষ্ট্র। দেশে পাপের চর্চার অন্যতম প্রাণপুরুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছেন সর্বসাধারণ। শিল্পীকে নিয়ে স্মৃতিচারণে উঠে আসে তার বহু বর্ণময় জীবনের নানা অধ্যায়। 3 দফা জানাজার শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুস্তাফা মনোয়ার। শিল্পের বহু মাধ্যম আপন সৃজন প্রতিভায় রাঙিয়ে 90 বছরের পরিক্রমা শেষে অনন্ত লোকে বরেণ্য চিত্রশিল্পী ও পাপের চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে এলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মৃতির মিনারে রক্তিম সূর্যের অন্যতম স্থপতিও 21শে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার। মঙ্গলবার দুপুরে এখানেই রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। মুস্তাফা মনোয়ারের মরদেহ শহীদ মিনারে পৌঁছালে তৈরি হয় আবেগঘন পরিবেশ। শিল্পীর জন্য হৃদয় উথলে আসে শোক, শ্রদ্ধার ফুলে ভরে ওঠে কফিন। তার যে অবদান, সৃষ্টিশীলতা, সেগুলোকে আমরা ধারণ করে আগামী দিনে বাংলাদেশে আমরা নতুন করে পথ চলার চেষ্টা করি। ওনার গুণের শেষ নাই, এত গুণ, নাচ, গান, সর্বত্র তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। আমাদের পাপেট শিল্পকে একটা আন্তর্জাতিক স্তরে তিনি নিয়ে গেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শিল্পীকে শেষবারের মতো নেওয়া হয় তার প্রথম কর্মস্থল চারুকলা অনুষদে। শিল্পচর্চার অন্যতম মহিরুহের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে নেওয়া হয় পাপেট ম্যানের মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন সহকর্মী, গুণগ্রাহী ও মন্ত্রীরা। বিটিভি গড়ে উঠেছিল যাদের হাত ধরে, তাদের অন্যতম মুস্তাফা মনোয়ার। রাষ্ট্রীয় টেলিভিশন প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তাফা মনোয়ার। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কিংবদন্তি মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে সোমবার পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত লোকে পাড়ি জমান শিল্পী। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তবে দোহায় জব্দ ইরানি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইরান বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করেন ট্রাম্প। মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। শেষ বাঁশি বাজতেই হিউস্টনের স্টেডিয়ামে
শুরু হয় উৎসব। সাম্বার তালে নেচে গেয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেয়া জার্মানির সমর্থকের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। অন্যদিকে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন মরক্কোর সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার মাঠে নামাননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। ম্যাচটা দারুণ ছিল। প্রথমার্ধে ব্রাজিল ভালো খেলেনি, তবে বদলি খেলোয়াড় নামানোর পর ঘুরে দাঁড়ায়। পরের ম্যাচটা কঠিন হবে, তবে ব্রাজিল খুবই শক্তিশালী দল, তারা দারুণ কিছু করবে। দুই দলই দারুণ খেলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, তাই এই ম্যাচটা দারুণ লেগেছে। পরের ম্যাচও ব্রাজিল চমক দেখাবে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে। এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। বাছাই পর্বের মতোই সাহসী ফুটবল খেলেছি। বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। ভাষা হারিয়ে ফেলেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু যথেষ্ট ছিল না। খুব কষ্ট হচ্ছে। এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। একটা সময় ছিল অনায়াসে জয় তুলে নিত জার্মানি কিংবা নেদারল্যান্ডস। এখন বদলে গেছে সে সময়। 120 মিনিট যুদ্ধের পর টাইব্রেকারে বদলে যায় ইতিহাস। মুহূর্তে ভেঙে যায় বড় টিমের স্বপ্ন। জায়ান্টদের বিদায় কি অঘটন নাকি স্নায়ুচাপের পরীক্ষায় ব্যর্থতা? বিস্তারিত জানাবেন আব্দুল্লাহ শফি। রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি আর মরক্কোর সামনে নেদারল্যান্ডসের আত্মসমর্পণ নিয়ে অনেক প্রশ্ন ফুটবল ভক্তদের। অঘটন না বললেও 120 মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা, টানা মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ মনে করেন। তাদের মতে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়ের লড়াইটা কেবল গোলকিপারের সঙ্গে নয়, নিজের ভয়, নিজের সংশয় আর কোটি সমর্থকের প্রত্যাশার সঙ্গেও। সব টিমই কোয়ালিফাই করে আসছে ওয়ার্ল্ড কাপে, সো কাউকেই খারাপ মনে করে যে সে একেবারেই পারবে না। আর ফুটবল ইজ প্রিটি আনপ্রেডিক্টেবল, সো এটা হইতেই পারে। অঘটন আসলে বলা যায় না, এটা হয়তো বা ওই যে বললাম খেলোয়াড়দের মেন্টাল ট্যাকটিক্স। খেলার একদম শুরু থেকে স্নায়ুচাপ, এরপর 90 মিনিট যত গড়াবে আপনার শারীরিক পরিশ্রম, এনার্জিটা কমতে থাকবে, প্রেশার আরও বাড়তে থাকবে। এরপর আরও 30 মিনিট আরও প্রেশার বাড়বে, আপনার এনার্জিও কমবে। এরপরে আবার টাই ব্রেকার, সেখানে আবার স্নায়ুচাপ, অবশ্যই খুবই কঠিন। এই ফুটবল বিশ্লেষক মনে করেন দল হিসেবে জার্মানি এবং নেদারল্যান্ডসের জন্য তা আপসেটই বটে। তবে আধুনিক ফুটবল যে জার্সির ওজন, ইতিহাসের দাপটে ম্যাচ জেতে না, তাও মনে করিয়ে দেন। আপসেট রেজাল্ট হলো হল্যান্ড আর হলো মরক্কো, দুটোই কিন্তু অনেক টপ টিম লিগ। প্যারাগুয়ে তাদের সাকসেস, প্যারাগুয়ে তো ল্যাটিন এবং ইউরোপিয়ান ম্যাক্স খেলে, ওরা লো ব্লক আন্ডারস্ট্যান্ডিং করে এবং ডিফেন্স থেকে বের হতে দেয় না, এবং লাস্ট পর্যন্ত ওরা নিয়ে গেছে, ওদের টার্গেট হলো ট্রাই ব্রেকারে যাবে, তারপর ডু অর ডাই ম্যাচ। বড় দল হিসেবে সামনে ফ্রান্স, স্পেন, পর্তুগাল কিংবা আর্জেন্টিনার মতো তারকা সমৃদ্ধ দলের খেলা রয়েছে। জার্মান নেদারল্যান্ডস ম্যাচ থেকে তারা পর্যাপ্ত রসদ পাবেন বলে মনে করেন এই ফুটবল প্রশিক্ষক। আর্জেন্টিনা আসছে, ওদিকে ইংল্যান্ড আছে, তা এবং পর্তুগাল আছে, এদের কিন্তু অনেক বিচার হিসাব করেই কিন্তু মাঠে নামতে হবে। এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বড় জিনিস। এখানে নার্ভকে কে কত সফট রাখতে পারে, এই জায়গাটা ব্যাপার থাকে। এবং যেই টিম টাইব্রেকারে উইনিংয়ে প্রথম গোল করে ফেলে, তাদের টিম একটু সেফে থাকে যে স্টার্টিংটা ভালো হয়েছে। নকআউট ফুটবলের সবচেয়ে বড় সত্য, এখানে কিংবদন্তিদের কোনো লাইফ লাইন নেই। মন্ত্র একটাই, খেলো এবং মেজাজ ধরে রাখো। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বড় ধরনের কাটছাট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড, আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের ঊর্ধ্বশ্বাস, জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাইব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।